শাওন ভালো ছেলে নয়। আমাকে হিট করতে তোমাকে সে বেছে নিয়েছে। তার সঙ্গে তোমার যায় না চাচি, একেবারেই যায় না। তিতাসের কথা শুনে চাচি কাঁদতে লাগলেন। লজ্জাজনক ব্যাপার হলেও তিতাসের নালিশ সত্য। সত্যি উনি শাওনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। না চাইলেও শাওন ওনার বিশ্বাস অর্জন করে নিয়েছে। তিক্ত একাকিত্ব কাটাতে শাওনই ওনার একমাত্র সঙ্গী, যাকে মনের কথাগুলো বলে প্রশান্তি অনুভব করেন। কখনো মনেও হয়নি খারাপ সে। কত সুন্দর করে সে গান গায়, কবিতা আবৃত্তি করে শোনায়। ছেলেটা সত্যিই খুব ভালো মনের। তাছাড়া রোজাকেও আদর করে, ভালোবাসে। ওনাকে সর্বদা ভালো মন্দ কাজে বুদ্ধি দেয়। উনি কখনো ভুল সিদ্ধান্ত নিলে সঠিকটা যুক্তিসহ বুঝিয়ে বলে। এই তো যেমন সময়ের অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব ওনার স্বামীর ভাগ নিজের নামে করে নিতে বলে। এভাবে রেখে তিতাসের বাবা ঠিকই নিজের আখের গুছিয়ে নিচ্ছে। এতে ওনার খুব ক্ষতি হচ্ছে। এটা বুঝতে হবে, মাথায় রাখতে হবে। তাছাড়া রোজার কথাও ভাবতে হবে। মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার। তিতাসদের অর্থ সম্পদ ঢের আছে, তবুও তারা পিতৃছায়াহীন রোজার কথা ভাবেনি, ভবিষ্যতও ভাববে না। যদি ভাবতই অনেক আগেই তার নামে অর্ধেক সম্পত্তি লিখে দিত। তাছাড়া উনি বিধবা, মাথার উপরে অভিভাবক নেই। আজ বাসায় রেখেছে, কাল তাড়িয়ে দিতে পারে। এ অর্থ সম্পত্তি হবে ওনার শক্তি। তাই যা নেওয়ার এখনই নিয়ে নিতে হবে, যেন পরে ঝামেলা করতে না পারে। এছাড়া তিতাসের বাবা চোখ বুঝলে তিতাস পাল্টি খেতে কতক্ষণ? সে তো মহা ধরিবাজ ছেলে। এর চেয়ে এখনই ঝামেলামুক্ত হয়ে বসে থাকা ভালো, যাতে তিতাসের বাবা অথবা তিতাস কোনোভাবেই সুযোগ হাতাতে না পারে। শাওন ভালো আর ওনার কথা ভাবে বলেই তো এসব বোঝায়, নয়তো উনি নিজের কথা ভাবাও ছেড়ে দিয়েছিলেন। স্বামীর অবর্তমানে নিজেকে হেলা করতেন, অসহায় ভাবতেন। এখন আর কোনো ভয়ও নেই, কারণ শাওন বলেছে এ সম্পর্কের কথা জানাজানি হলে অনেকেই ঝামেলা পাকাবে, বারবার তার নামে মন্দ কথা বলে মন ভাঙানোর চেষ্টা করবে। হচ্ছেও তাই। শাওনের কথাটা সত্যি সত্যি ফলে গেল। এই মুহূর্তেই তিতাস বলে ফেলল সে ভালো ছেলে নয়। এসব ভেবে চাচি কান্না থামিয়ে গর্জে উঠে বললেন, আমার জীবনের সিদ্ধান্ত আমিই নেব। এখানে তোর কথা খাটবে না তিতাস। তাই আমার ভালো আমাকে বুঝতে দে। তা তো হবে না চাচি। আপনি আমার বাসাতে থেকে এসব রং ঢং করে বেড়াবেন, আর আমি দিনকানার মতো বসে বসে দেখব? প্রতিদিন কেউ না কেউ আমাকে কল করে জানায়, তোমার চাচিকে এখানে দেখলাম, সেখানে দেখলাম, একটা ছেলের হাত ধরে যেতে দেখলাম, শাওনের সঙ্গে লাঞ্চ করতে দেখলাম, শপিং মলে তাদের একসঙ্গে দেখলাম। আপনার কি মনে হয় এসব শুনে আমার আনন্দ লাগে, অফুরন্ত সুখে গদগদ করি, নাকি খুশির চোটে ধেই ধেই করে নাচি? এটা শুধু তোর বাসা না, এটা আমার স্বামীরও বাসা। আমি সেই অধিকারে এখানে থাকি। তে যা বলবি ভেবে বল। হা হা হা, সিরিয়াসলি? তিতাসের বাবা এবার তার চাচি মানে শাহিনার কথায় রেগে গেলেন। তার মানে তিতাসের কথাই সত্যি, অথচ উনি ছেলেকে মেরে থামাতে চাইছিলেন। উনি এবার সরাসরি শাহিনাকে জিজ্ঞেস করলেন, এবং শাহিনা খোলস থেকে বেরিয়ে এসে জানালো সবটা সত্যি, আর উনি শাওনকে বিয়ে করবেন। এতে কার সম্মান গেল বা না গেল সেটা ওনার ভাবার বিষয় নয়, বরং রোজার বাবার ভাগের সম্পত্তি ওনার চাই, নয়তো কেস ফাইল করতে বাধ্য হবেন। সহজ সরল শাহিনার অধঃপতন দেখে সকলেই হতবাক। তাছাড়া এক একটা ব্যাপারে গা গুলিয়ে আসছে যে এত মানুষ থাকতে শাওনকে দেশে কি আর ছেলে ছিল না? হ্যাঁ, শাহিনা বয়সে শাওনের ছোটই হবে, তবুও পিয়াসের বন্ধু সে। এ সম্পর্কের কথা ভাবতে গেলেও তো বিবেক নড়ে ওঠে। আর শাহিনা গ্রামের সামান্য পড়াশোনা জানা মেয়ে, দেখতে শুনতে ভালো বিধায় তিতাসের দাদি পুত্রবধূ করেছিলেন। শহরের বাতাস গায়ে লাগিয়ে এখন শহুরে বেশভূষা চালচলনে পরিবর্তন এসেছে। স্বামীর টাকার জোরে নিজেকে পরিবর্তন করেছেন শহরে কায়দায়। তবে এক বাচ্চার মা হয়েও মাথায় কাঁচা বুদ্ধি রয়ে গেছে। তাছাড়া ভাইয়ের অবর্তমানে রোজা ও শাহিনার দায়িত্ব তিতাসের বাবা নিজে নিয়েছেন। রোজার চিকিৎসার জন্য বাইরের দেশে নিয়ে যাওয়ার কথাও চলছে। তাছাড়া উনি শাহিনাকে ভাইয়ের বউ বলে দেখেনও না। উনি সর্বদা নিজের ছোট বোনের মতো দেখেন, ভালোবাসেন, তুই করে সম্বোধনও করেন। অথচ এই শাহিনা এতটা পরিবর্তন।
উনি আর কিছু বলার ভাষা পেল না। তবে তিতাস বলল, আপনার নামে 1 কড়িকানাও দেওয়া হবে না। মানে না, আমি দিতে দেব না। রোজা 18 বছর হওয়ার আগে সে কোথাও যাচ্ছে না, যাবেও না। ঠিক 18 বছর পরেই ওকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। তারপর যেখানে ইচ্ছে সেখানে যাবে। এতগুলো বছর সম্পত্তি আত্মসাৎ করার ধান্দা, ভেবেছিস কি আমি কিছু বুঝি না? যা ভাববেন তাই। আর হ্যাঁ, আপনি প্রেম প্রীতি ছাড়তে না পারলে বেরিয়ে যাবেন সোজা হিসাব। শাহিনা রাগে দুঃখে আর কথা বলতে পারল না। হাতের ভাটিটা টেবিলে ছুঁড়ে প্রস্থান করলেন। এর হেস্তনেস্ত করেই ছাড়বেন তিনি। তিতাসের মা এতক্ষণ নিশ্চুপ হয়ে সকলের কথা শুনছিলেন। এমন কিছু আন্দাজ করেছিলেন তিনি। এর যথেষ্ট কারণও আছে, কারণ শাহিনা আজকাল ফোন ছাড়া কিছু বোঝে না। উঠতে গেলেও ফোন, বসতে গেলেও। আজ যে সকালেই ময়দা মাখা হাত দিয়েই ফোন টিপছিল আর হাসছিল। উনি জিজ্ঞাসা করাতে বললেন, খালাতো বোনের সঙ্গে কথা বলছি। কেউ তার খালাতো বোনের সঙ্গে সর্বক্ষণ ফিসফিস করে ওনার জানা ছিল না। তাছাড়া উনি রোজারও ঠিকমতো খেয়াল করছেন না, বরং সোজা কিছু বললেই সে রেগে যাচ্ছে। রেগে কখনো দাঁত কিশমিশ করেন তো কখনো 2-1 ঘা বসিয়েও দেন। মারের ভয়ে মেয়েটা পানি খাওয়ার কথা বলতেও ভয় পাচ্ছে। গত পরশুদিন একা একা পোশাক পরিবর্তন করতে গিয়ে হুইল চেয়ার থেকে পড়ে গেছে। মুখ থুবড়ে পড়াতে দাঁত দিয়ে ঠোঁট কেটে ঠোঁট ফুলে লাল হয়ে আছে, কিছু খেতে পারছিল না। পরে উনি দুধ ভাত খাইয়েছেন। গতকাল নাহিদদের বাসায় 1 থাপ্পড় বসিয়েছেন, কারণ তখন উনি উঠানে দাঁড়িয়ে শাওনের সঙ্গে কথা বলছিলেন। রোজা নাকি কিছু খাওয়ার আবদার করছিল। মেয়েটা ক্ষুধার চোটে জেদ করছিল খাবার এনে দেওয়ার, তাই রেগে মেরেছিলেন। পরে উনি দোকান খুঁজে কিছু খাইয়ে এনেছিলেন। এছাড়াও উনি আজকাল যখন তখন বাহানা দেখিয়ে বাইরে যান। কখনো বলেন জরুরি কাজ আছে, তো কখনো বলেন রোজার ঔষধ আনতে। কিছু বললে অগ্রাহ্য করেন। ওনার এসব ভাবনার ছেদ ঘটল তিতাসের হুঙ্কারে। ছেলেটা প্রচণ্ড রেগে আছে, তবে মুখভঙ্গি স্বাভাবিক। সে ওনাদের দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, তোমাদের মেয়েকে বলবে বাড়াবাড়ি কম করতে, নয়তো ওকে মেরেই জেলে যাব আমি। তার বেহায়াপনা বরদাস্ত করা যাচ্ছে না। তোমার মেয়ে চাচিকে উস্কে দেয় এসবের জন্য। সে এটাই বোঝায়, যার যার জীবন তার তার মর্জি, আর মর্জি মতো সব করা যায় সব। প্রতিটা মেয়ের জীবনে স্বাধীনতা প্রয়োজন, আর স্বাধীনভাবে পৃথিবী উপভোগ করা আবশ্যক। কদিনের বা পৃথিবী, তাই মর্জি মতো যখন যেটা মন চাচ্ছে তখন তাই করুক। সত্যি বলতে ওর ব্যাপারে কিছু বলতেও আমার ঘৃণা লাগে, রুচিতে বাঁধে। ওকে আমি মানুষই ভাবি না, তারপরও আজ বলতে হচ্ছে, তাতে গা গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, তার জন্মের পর তাকে মেরে ফেলনি কেন? কেন মারনি বলো? মারলে অন্তত আমরা 2 ভাই বেঁচে যেতাম। প্রতিনিয়ত এ কথা শুনতে হতো না। এই পিয়াস, তোর বোনের বাজেট কত? পারবে তো স্যাটিসফাই করতে? পরের দিন অন্য কেউ আমাকে ডেকে বলতো না, বোনকে বলে রেট কম করিয়ে দে, প্রয়োজনে তুই 500 রাখ। জাস্ট একটাবার ভাবো তো, কোনো ভাইকে যখন বড় বোনের ব্যাপারে কেউ এ কথা বলে তখন তার কেমন লাগে, তার ভেতরটা কেমন হয়? আমার স্থানে এসে নিজেদের দাঁড় করাও তোমরা শুধু একবার। তিতাসের বাবা নিশ্চুপ হয়ে বসে আছেন। ওনার অশ্রুধারা গড়িয়ে শার্ট ভিজে গেছে। ছেলে কত সহজে নিজের কথা বলে ফেলল। ওনাকেও যে এসব নোংরা কথা শুনতে হয় তা কি তিতাস জানে? গত মাসে বিজনেস পার্টনার রাশেদ শেখ প্রস্তাব রেখেছিলেন সারাকে ওনার কাছে পাঠাতে হবে, আর তাতে ডিল সাইন করবেন, যেটা দ্বারা ওনার বিজনেস ফুলে ফেপে 1 নম্বর স্থানে জায়গা করে নেবে। কিন্তু উনি সেটা সরাসরি নাকচ করাতে 18 কোটি টাকা লস করেছেন, যেটা এই মুহূর্তে বিজনেসের জন্য হুমকি স্বরূপ। আর এই কথা উনি ছাড়া আর কেউ জানেন না। তিতাস আবার কিছু বলতে গেলে ভোর তাকে টেনে রুমে নিয়ে গেল। তিতাস ওর হাত ছুটাতে গিয়েও মুখ পানে তাকে থেমে গেল। এই একটা জায়গায় সে রাগ দেখাতে পারে না, অভিমান করে থাকতেও পারে না। তখন ভোর তাকে বিছানায় বসিয়ে সামনে দাঁড়ালো। চুলগুলো ঠিক করে থাপ্পড় খাওয়া গালে হাত বুলিয়ে নাকের ঘাম মুছে দিল। তারপর তোয়ালে ভিজিয়ে তিতাসের বাম গালের উপর রাখল। তখন তিতাস ভুরুজোড়া কুঁচকে বলল, এভাবে ব্যথা যাবে না, 1010 চুমু দিন। কি? আমি অল্পতেই সন্তুষ্ট, তাই কম করে চাইলাম। শুনেছি কাঁটা দিয়ে নাকি কাঁটা তোলা হয়, তা থাপ্পড় দিয়ে থাপ্পড়ের ব্যথা উপশম করি। অবশ্যই, কেন নয়? আমার গাল তো সরকারি,
যখন যার ইচ্ছে ধূপধাপ মেরে দিবেন। কিছুক্ষণ আগে বাবা মেরেছেন, এখন আপনি মারুন, তারপর পাবলিকের খেয়ে আসি। যতই যাই হোক সরকারি বলে কথা। থাক, পাবলিকের খেতে হবে না। তোর গালের প্রতি বাবা মা আর আমার অধিকার আছে, তাই আমরাই এর ব্যবহার করব। এ কথা বলে ভোর মুচকে হাসল। তখন তিতাস তার কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজল। অদ্ভুত শিহরণ ছড়িয়ে গেল ভোরের সর্বাঙ্গে। হাত পা অবশ হয়ে বাকশূন্য সে। তখন তিতাস বলল, ভোর, আমি কখনো চাই না আমাদের মেয়ে হোক, আমি মন থেকে চাই আমাদের ছেলে হোক, ঠিক আমার ভাইয়ের মতো। আচ্ছা। তিতাস সেভাবে থেকেই বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করল। ভোর বেশ কয়েকবার সরাতে গেলেও শক্ত করে চেপে ধরল। ওভাবেই নীরবতাকে সঙ্গী করে কাটিয়ে দিল কিছু মুহূর্ত। তারপর তিতাসে আগে মুখ খুলল, আজ আপনার আম্মুকে দেখতে যাবেন? না, তুই নিজ দায়িত্বে দাফন কার্য সম্পূর্ণ করে ফেলেছিস। তবে আমি যে কি করব আপনি জানতেন? আমি আসার পরদিনে আম্মু মারা গিয়েছিলেন। জানেননি কেন? জানতে চাইবেন না? না, তবু বলি, আপনার বড় ভাই মিশান কসম দিয়েছিল যেন আপনাকে না জানাই, কারণ উনি চাইছিলেন না ওনার আম্মুকে আপনি দেখুন। তিতাসের কথা শুনে ভোর মৃদু হাসল। মিশান এখনও তাকে আপন ভাবতে পারেনি, হয়তো এখানেও তার দোষ। এখন অবধি যা কিছু ঘটেছে বা ঘটছে সব কিছুর সঙ্গে সে জড়িত, হোক সেটা স্বেচ্ছায় বা অনিচ্ছায়। আর মিশানের মা ওর বাবার প্রথম স্ত্রী, যিনি মিশানকে জন্ম দিতে গিয়েই মারা গেছেন। এরপরে ভোরের মাকে তার বাবা বিয়ে করেছিলেন। দিনকালও ভালোই কেটেছে। তবে ওর মা কখনো 3 সন্তানকে আলাদাভাবে দেখেননি, বরং তাদের তুলনায় মিশান সর্বদা সবকিছু বেশি পেয়েছে। সেটা জেদের বশে হোক বা অন্য কোনোভাবে। হাজার দোষ করলেও তাকে মাফ করে দেওয়া হয়েছে, কারণ সে হচ্ছে বাসার বড় সন্তান। তাছাড়া মিশানও তার মাকে সত্যি খুব ভালোবাসত, এখনও বাসে। সে কেন জানি ভয় পেত ভোর বা নিশান বুঝি নতুন মাকেও ওর থেকে কেড়ে নিবে। পূর্বের মতোই মা ওকে ছেড়ে চলে যাবে। এজন্য প্রায় সময় মাকে জড়িয়ে ধরে বলতো, মা, ও মা, তুমি শুধু আমার মা। মিশান খুব সহজে মাকে মেনে নিলেও তাকে আর নিশানকে এখনও মেনে নিতে পারেনি। তাদের মধ্যে অদৃশ্য দূরত্ব সৃষ্টি করেছে। তার মানে এই না ওদের সঙ্গে কথা বলে না অথবা খুব খারাপ ব্যবহার করে। সে সবই করে, তবে লিমিট রেখে। এক চুল কমও না, বেশিও না, সৌজন্য রক্ষার্থে, এই আর কি। মায়ের মৃত্যুতে কষ্ট পেয়েই হয়তো মাকে শেষবার দেখতে দিতে চায়নি। বোধহয় এটা ভেবেছিল ভোর ওর মাকে মেরে ফেলেছে। তবে সে দেখেছে দূর থেকে। ওর মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে একজন নার্স তাকে কল করেছিল, হসপিটালের সব খবরাখবর তাকে জানিয়েছিল। এসব শুনে হঠাৎ ওকে কাঁদতে দেখে তিতাসের বাবা সবটা জানতে চান। সে বলেও। দারোয়ান তখনও ভোরকে বের হতে দেয় না। পরে তিতাসের বাবা পেছনের দরজা দিয়ে নিয়ে গিয়েছিলেন, যেন তার মনে আফসোস না থাকে। যেহেতু চোখের দেখাটা দেখতে পেয়েছে, তাই সে মিশানের সঙ্গে তর্কে জড়ায়নি। আর সে অবস্থা ওর ছিল না, তাই নিখুঁতভাবে ব্যাপারটা চেপে গিয়েছে। ঝামেলা করে তো আর মাকে ফিরে পাবে না, তাই এই ব্যাপারে ভোর কথা বাড়াতে চাইল না। যা হয়ে গেছে তা নিয়ে বাকবিতর্ক করাও বোকামি। তাই তিতাসকে পড়তে বসতে বলে সে গেল রান্নাঘরে। আজ কারোরই মন ভালো নেই, তাই নিজেই নিল দুপুরের রান্নার দায়িত্ব। সে আপন মনে কাজ করতে করতে হঠাৎ খেয়াল করলো পাশে কার উপস্থিতি। কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে দেখে রোজা হুইল চেয়ারে মন ভার করে বসে আছে। হয়তো বাবা মায়ের বকা খেয়েছে। ভোর ওর মন খারাপের কারণ জানতে না চেয়ে রোজার সঙ্গে গল্প জুড়ে দিল। আর রোজাও মন খারাপের রেশ ছুঁড়ে ভোরের সঙ্গে গল্পে মেতে উঠল। টানা কয়েক ঘন্টা পরে তিতাস খুব বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। ঘাড়টা এদিক ওদিক ঘুরিয়ে ড্রেসিং টেবিলে নিজেকে দেখে নিল। অকারণে চুল ঠিকঠাক করে শরীরে পারফিউম স্প্রে করলো। তারপর ভোরের সাজগোজের জিনিস ঘাটাঘাটি করে এলোমেলো করে রাখলো। পুরো রুম পরিপাটি দেখে মেজাজ খারাপ হয়ে গেল তার। তাই উঠে সব এলোমেলো করে খুশি মনে বসতেই তখন ভোর গোসল সেরে বের হলো। তার চুলে শুভ্র তোয়ালে জড়ানো, আর হাতে ভেজা কাপড়, মুখ জুড়ে পানির বিন্দু বিন্দু ফোঁটা, পরনের গোলাপি কামিজ হালকা ভেজা। তখন তিতাস তার পথ আগলে গম্ভীর কণ্ঠে বলল, এই শুনুন, বল।
আমি আর কতদিন বিবাহিত ব্যাচেলার থাকবো? যতদিন না বড় হচ্ছিস। তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিলাম বলে ক্লাস 5-এ থাকতে বাবা আমার খাতনা করিয়েছেন। আর এখন আমি হাইটে 5 ফুট 10 ইঞ্চির মতো একজন হবু ডাক্তার, তবু এই কথা? তুই কি মানুষ হবি না? হয়ে কি হবে, একদিন তো মরিস যাব। বেয়াদব, সর সামনে থেকে। এ কথা বলে ভোর তিতাসকে সরিয়ে ব্যালকনিতে চলে গেল, নয়তো এই পাগল ওর মাথা খারাপ করে দিবে। ভোর ভেজা কাপড় মেলে রুমে এসে দেখে তিতাস নেই, তবে রুমের অবস্থা করুণ। সে বিরক্ত হয়ে সব ঠিকঠাক করে বাইরে গেল। খেয়ে ভাত ঘুম দিতে হবে, এমন অলস দুপুরে না ঘুমালি নয়। ঠিক তখন ড্রয়িং রুম থেকে তিতাসের চেঁচামেচি শোনা গেল। রেগে কাউকে বেরিয়ে যাওয়ার কথা বলছে। ভোর দ্রুত পায়ে গিয়ে দেখে অতীব সুন্দরী একটা মেয়ে সোফায় বসে আছে, সাহায্যে পোশাকে আভিজাত্যের ছোঁয়া। তবে তিতাস যে তাকে এত বাজেভাবে অপমান করেছে, তবুও তার মাঝে হেলদোল নেই। সে হাসি মুখে তিতাসের মুখ পানে তাকিয়ে আছে, যেন এসব কথাগুলো তার কাছে মিষ্টি লাগছে, এজন্য গোগ্রাসে গিলে যাচ্ছে। এত চেঁচামেচি শুনে বাকিরাও সেখানে উপস্থিত হয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। ভোর সকলের মুখভঙ্গি পরখ করে সে মেয়েটার কাণ্ড দেখতে লাগলো। মেয়েটার ফেসকাট কিছুটা পিয়াসের মতো, তবে চোখ দুটো তিতাসের মতো। এ চোখে যেন অদ্ভুত মায়া মেশানো। মেয়েটাকে দেখে তিতাসের বাবাও রেগে গেলেন, তেড়ে গেলেন মারতে। তবে তিতাসের মা মেয়েটার মুখ পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যেন উনি কতকালে তৃষ্ণা মেটাচ্ছেন। ওনার চোখ দিয়ে ঝরছে বাড়িধারা। তখন রোজা হুইল চেয়ার ঠেলে মেয়েটার কাছে ঘেঁষে বসে বলল, তোমাকে ছোট মিয়া বকছে কেন সারা আপু? আরে লিলিপুর যে, কেমন আছিস পাখিটা? ভালো। তুমি কি আবার চলে যাবে আপু? এখানে থাকার অনুমতি নেই আমার, যেতে তো হবেই। যেও না, আমি আর তুমি আমার রুমে থাকবো। হা হা হা। আমি এখন সবার কাছে অর্ধমৃত, আর অর্ধমৃত মানুষেরা সভ্য সমাজে বাস করতে পারে না। সারার কঠিন কথাগুলো রোজা বুঝতে পারল না, তাই চুপ করে শুনে গেল। তখন রোজার মা এসে রোজাকে নিয়ে চলে গেলেন। বড়দের কথার মাঝে ওর না থাকাই শ্রেয়। উপরের রুমে রোজাকে রেখে উনি পুনরায় নিচে এলেন। হঠাৎ সারার আগমন ওনাকে খুব বেশি ভাবাচ্ছে। না জানি আবার কোন প্যাঁচ কষছে মেয়েটা। তখন সারা উঠে তিতাসের মুখোমুখি দাঁড়িয়ে বলল, তোর বাসায় খেতে আসিনি, থাকতেও আসিনি, শুধু কিছু কথা জানাতে এসেছি। আমি আপনার মুখে একটা শব্দ শুনতে ইচ্ছুক নই। সদর দরজা খোলা আছে, বিদায় হন। তিতাসের ঘৃণা ভরা দৃষ্টি দেখে সারা মলিন হাসল, তারপর ওর মায়ের সামনে গিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। সলসল চোখ থেকে অশ্রু গড়িয়ে গেল ক্ষণিকেই। প্রিয় মাকে একবার ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে গুটিয়ে নিল। এই অধিকার সে হারিয়েছে অনেক আগেই। অতঃপর নিজেকে সামলে সারা ওর মায়ের পায়ের কাছে বসল। ওর অপবিত্র শরীরের ছোঁয়া যেন ওর মাকে স্পর্শ না করে এমনভাবে। তারপর কান্নারত কণ্ঠে বলল, আম্মু, তুমি নিজের এবং বাবার প্রতি খেয়াল রেখো। খুব ভালো থেকো তোমরা। আমার সময় শেষ, আমাকে যে এবার যেতে হবে। ওর আম্মু নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে জবাব দিল, আচ্ছা, যেখান থেকে এসেছি সেখানকার কথা বলছি না, তবে কবরে। তিতাস এবার আরও রেগে গেল। সারার মন ভোলানো কথা ওর সহ্য হলো না। ওদের মান সম্মান ধুলে মিশে এখন এসেছে ভালো শাস্তে। সে সারাকে দাঁড় করিয়ে দরজার কাছ অবধি নিয়ে গেল। তখন তাকে সাধল ভোর। তিতাসের হাত ছুটিয়ে সোজা সাপটা সারাকে বলল, এই মানুষগুলো নামেই শুধু বেঁচে আছে। হাত জোর করছি, এসব বন্ধ করুন। ওনাদের আর ছোট করবেন না প্লিজ। না রেখেছেন মান সম্মান, আর না দিয়েছেন শান্তি। আর কতবার ছোট করবেন ওনাদের? বন্ধ করুন এসব, প্লিজ বন্ধ করুন। সারা এবার ওর হাত ছুটিয়ে হ্যান্ডব্যাগ থেকে দুটো খাম বের করে ভোরের দিকে এগিয়ে দিল। ভোর তাতে দৃষ্টি বুলিয়ে হতভম্ব, কারণ সেটা মেডিকেল রিপোর্ট, যেখানে স্পষ্টভাবে লেখা সারা এইডসে আক্রান্ত। আর এই রিপোর্ট গতকালের, আর অন্য খামেরটা 10 বছর আগের। কাগজ দেখে মনে হচ্ছে অনেক পুরনো। এবার ভোরকে ইশারায় চুপ থাকতে বলে সারা বলতে লাগলো, জুবায়ের, তার প্রাক্তন স্বামী, প্রথমে যার সঙ্গে মিলিত হতে বাধ্য করেছিল, সেই ছিলেন এইডসে আক্রান্ত। এ কথা ওই ব্যক্তি নিজেও জানতেন না। আর ওনার সঙ্গে একাধিকবার মিলিত হতে বাধ্য করেছিল জুবায়ের, কারণ উনি ছিলেন বিদেশি বিজনেস পার্টনার। ওনাকে পটালেই ওর বিজনেস শীর্ষস্থানে। ফলস্বরূপ সারা ধীরে ধীরে এইডসে আক্রান্ত হয়।
পরে এসব কথা জানাজানি হলে সে পিয়াসের সঙ্গে বাসায় চলে আসে। এখানে এসে দিন দিন শরীরের পরিবর্তন লক্ষ্য করে একটা টেস্ট করায়। যদিও সে ভেবেছে সে প্রেগনেন্ট, কিন্তু তার ধারণা ছিল সম্পূর্ণ ভুল, কারণ সেদিনে জানতে পেরেছিল সে এইডসে আক্রান্ত। এরপর অনেক ভেবেই সিদ্ধান্ত নেয় মরতে যখন হবে তখন এমন কয়েকটা বিশ্বাসঘাতকের শরীরে মরণ ব্যাধি ছড়িয়েই তারপর মরবে। বিশেষ করে যারা বউ বাচ্চা রেখে অন্যের শরীরে সুখ খুঁজতে যায়, পণ্যভাবে মেয়েদের, তাদের আর যাই হোক ভালো মানুষ বলা যায় না। সে তো কখনো বলবে না, কারণ ওরা বিশ্বাসঘাতক, বেঈমান। তারা প্রিয় মানুষের বিশ্বাস ভঙ্গ করা বহুরূপী কীট। এরপর বাসায় ছেড়ে বেরিয়ে উদ্দেশ্য সফল করতে থাকে। আর এই অবধি যারা স্বেচ্ছায় তার কাছে এসেছিল, এখন তারা সবাই এইডসে আক্রান্ত। অনেকে মারাও গেছে। খুশির খবর হচ্ছে জুবায়ের নিজেও এই ব্যাধিতে ঢুকে মরছে। তার জোরাজুরি শেষ। প্রথম থেকেই সে বড় বড় বিজনেসম্যানদের টার্গেট করেছিল বিধায় পতিতালয়ে কখনো যেতে হয়নি, বরং তাকেই কতজন ফ্ল্যাট গিফট করেছে। ক্যাশ, টাকা, গয়না থেকে শুরু, বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই। শুধু অভাব থেকে গেছে সুখ আর শান্তির, যেটা এ জীবনে সে পেল না। অসুস্থতার কারণে আজ তার ভারী মেকআপের আড়ালে নিজস্ব রূপহীন চেহারা ঢেকে আছে। কত নির্ঘুম রাতের সাক্ষী চোখের নিচে পড়া বিশ্রী কালো দাগগুলো। এতদিন কেউ তাকে সেভাবে দেখেনি, বোঝেনি, আর জানেওনি ওর ভেতরের হাহাকার। তাই আজ এসেছে সব সত্যি জানাতে, কারণ তার হাতে বেশি সময় নেই। তাকে এবার যেতে হবে না ফেরার দেশে। সারা নিজের কথা সম্পূর্ণ করে ছলছল চোখে, মুখ ভর্তি হাসি নিয়ে সারার দিকে তাকালো। এতদিনে যাদের চোখে ঘৃণার রেশ দেখেছিল, আজ তাদের চোখে বিস্ময় খেলা করছে। হয়তো মনে মনে ওনারা আফসোসে ডুবে মরছে, টের পাচ্ছে। মেধাবী নম্রভদ্র মেয়েটার জীবনে মোড়টা বিশ্রীভাবে ঘুরে গেছে। সেও রঙিন কিছু স্বপ্ন দেখেছিল, আর পাঁচটা সাধারণ মেয়ের মতো সুখ ধরতে চেয়েছিল। স্বামী সোহাগী হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছিল। আফসোস, তা হলো আর কই। ওর জীবন ওকে নিয়ে ইচ্ছে মতো খেলেছে এবং খেলছে। নিয়ত বিয়ের আগে তো কখনো ভাবেনি তার জীবনে তিক্ত অতীব যুক্ত হবে, আর সেই বিষে ভরা অতীতটাকে তাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিবে। ওর বিষভর্তি অতীতের এত জ্বালা, এত তীব্রতা যে না পারে সইতে, না পারে ছেড়ে ছেড়ে পালিয়ে যেতে। আর পালিয়ে বা আর যাবে কোথায়? যাওয়ার জায়গা থাকলে তো সে তো এখন সকলের চেনা মুখ, যাকে সবাই এক নামে চিনে, রাতপরী। আর এই রাতপরীর কাছেই রাতে এসে ভিড় জমায় চেনা অচেনা পুরুষ। স্বেচ্ছায় আসার কারণে সে অনায়াসে বিলিয়ে দেয় তার দেহখানা। খায়েশ মিটিয়ে রোগের ভাগ নিয়ে টাকা দিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায় সেই পুরুষেরা। তখন সে তাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে, দিবাতে হও সুপুরুষ, রাত্রিতে তুমি কাপুরুষ, কপট তার হায়না তুমি, নারী দেহে হও সন্তোষ। জীবনে এত রঙের মানুষ দেখেছে যে বাবা ভাই ছাড়া পুরুষ বলতে নিকৃষ্ট প্রাণীকে বোঝে। বিশেষ করে যারা তার কাছে সুখ খুঁজতে আসে, মনের নয় দেহের সুখ, যে সুখের কারণে পাপ পুণ্যের ধার ধারে না, কারণ তারা টাকার রাজা। টাকায় পায় সুখের দেখা, সুখ যে তাদের মুঠোয় পোড়া। এমন পুরুষকে সে দেখেছে ওর শরীরে হাত বিচরণ করেও বউ বাচ্চার কাছে খুলে বসেছে মিথ্যের ঝুলি। বউকে শপথ করে বলেছে সে ছাড়া কোনো নারীতেই তার আসক্তি নেই। বাচ্চাকে উপদেশ দিয়েছে ভালো একজন মানুষ হওয়ার, অথচ সেই পুরুষে কিছুক্ষণ আগেও তার গ্রীবাদেশে অধর ছোঁয়াতে মত্ত ছিল। এমনকি তার চিবুকে চুম্বন করে কথাগুলো আওড়াচ্ছিল। এসব দেখে দেখে তারও আর বাঁচতে ইচ্ছে করে না। বাঁচবে আর কি, সে তো এখন জীবন্ত লাশ। জুবায়ের ওকে সেদিনই মেরে ফেলেছে যেদিন ওকে অন্য পুরুষের কাছে পাঠিয়েছে। ভুল পথে পা বাড়িয়েও সে ভাবত, এখনও ভাবে ওর সুখপূর্ণ পরিবারের কথা, বিয়ের আগের জীবনের কথা, রসিক বাবা, আদুরে মা, কলিজার টুকরো দুটো ভাইয়ের সম্মানের কথা। তার জন্যে ওনারা কতভাবে অপমানিত হচ্ছে। তার কারণেই তাদের চোখে অশ্রু ঝরে। এই অশ্রুর দাম সে কখনো মিটাতে পারবে না, কখনোই না। এই সাধ্য তার নেই। সারার এমন ভাবনার ছেদ ঘটল ওর মায়ের আহজারিতে। মেয়ের অতীত শুনে উনি কান্নায় ফেটে পড়েছেন। ওর বাবাও নীরবে অশ্রু ঝরাচ্ছেন। তিতাস ভোরের থেকে রিপোর্ট দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার এখনও কিছু বিশ্বাস হচ্ছে না। সবটা ক্ষণিকের স্বপ্ন মনে হচ্ছে। ওকে এত স্থির দেখে
সারা আরও কিছু রিপোর্ট তাকে দেখালো। দেশের বাইরে গিয়েও সে চিকিৎসা করিয়েছে, লাভ হয়নি। এখন মৃত্যু নিয়ে মুক্তির অপেক্ষায়। অদূরে শাহিনাকে ছলছল নেত্রে তাকিয়ে থাকতে দেখে সারা ওর সামনে দাঁড়িয়ে বলল, তোমাকে আমি বহুবার বলেছিলাম, জীবন যার মর্জি তার। এই কথাটার মর্ম তুমি ধরতে পারোনি। চাচ্চু ঠিকই বলতো, তুমি একটা বোকা পাখি যে সব কিছু সহজভাবে নিতে গিয়ে ধরা খায়। বাকিরাও তোমার সরলতার ফায়দা ওঠায়। জানো তো, মানব জীবনে ঠকারও প্রয়োজন আছে, নয়তো মানুষ উঠে দাঁড়ানোর সাহস জোগাতে পারতো না। শাহিনার কাছে সারার কথাগুলো কেন জানি ভালো লাগলো না। তার মনে হচ্ছে সারা ভালো সাজের অভিনয়টা আজকে একটু বেশি করছে। তাছাড়া সে কচি বাচ্চা নয়, সবই বোঝে। শাওন ঠিকই বলেছে, এরা এক একটা স্বার্থপর। এরা পারে শুধু তার ক্ষতি করতে। তবে সারার পুরো কথা শুনে উপস্থিত সকলে নির্বাক। তখন সারা ভোরের উদ্দেশ্য করে বলল, ভোর, আমি সত্যি অনুতপ্ত আমার সেদিনের ব্যবহারের জন্য। আসলে আমি দেখতে চেয়েছিলাম তুমি কেমন, আর তা বুঝেও গেছি। সত্যি বলতে কেন জানি পিয়াসার মৃত্যুর পর তোমার ওপর একটা চাপা রাগ ছিল। বারবার মনে হতো এর পেছনে তুমি দায়ী। যদিও আমি এখনও জানি না আমার ভাই কেন ওই পদক্ষেপ নিয়েছে, তবে এখন মনে হয় হয়তো আমারই কারণে। যাই হোক, বড় মিয়া তো এখন নেই, তবে ছোট মিয়াকে সামলে রেখো। সে কিন্তু বাঁধনহারা মুক্ত পাখি। তার পায়ে দ্রুত শেকল বেঁধে নিও, নয়তো দেখতে সে ফুরুত করে উড়ে যাবে। আর হ্যাঁ, যদি উড়েও যায় তবে তার ডানা ভাঙতে ভুলো না কিন্তু। এই কথাগুলো বলে সে সকলের দিকে একবার তাকিয়ে দ্রুত পায়ে বেরিয়ে পড়ল। না ওকে কেউ পিছু ডাকলো, আর না সে কারো ডাকের আশায় পিছু ফিরল। পরের দিন সকালে তিতাস না খেয়ে রেডি হচ্ছে। আজ তার পরীক্ষা। গতকালকে সারার কথাগুলো জানার পর থেকে সে থম মেরে গেছে। রাতেও পড়েনি, অথচ এখন যাচ্ছে পরীক্ষা দিতে। ভোর তড়িঘড়ি করে খাবার হাতে রুমে ঢুকে তিতাসকে ডাকলো। তিতাস না তাকে জানালো এখন খাবে না সে, পরে কিছু খেয়ে নেবে। ভোর বাক্য ব্যয় না করে তিতাসের হাতটা টেনে চেয়ারে বসালো, তারপর নিজে বসলো তার কোলের ওপর, যেন উঠে যেতে না পারে। তিতাস ভুরু জোড়া কুঁচকে বলল, এসে কোলে নিব? এখন সরুন। হাঁ কর। খেতে ইচ্ছে করছে না, বমি পাচ্ছে। রাতেও খাসনি? আমার ক্ষুধা লেগেছে। আজকে তোর এটো খাবার খাবো আমি। সিনিয়র বউরা এটো খেলে নাকি জুনিয়র বরদের দ্রুত বৃদ্ধি বাড়ে, তাই আমি চাই তোর বুদ্ধি বাড়ুক, কিছুটা সুবুদ্ধি হোক। ওদিকে রাজ্যকেও তো পৃথিবী দেখাতে হবে। তিতাসের লাগামহীন জবাব শোনার আগেই ভোর তার মুখে খাবার পুরে দিল। শেষ হতেই পুনরায় দিল। তাকে কিছু বলার সুযোগই দিল না। তারপর পুরো খাবার খাইয়ে হাত ধুয়ে ভোর পছন্দ মতন শার্ট বের করে পরতে ইশারা করলো। তিতাসের পরনের শার্টটা তার পছন্দ হচ্ছে না, এর চেয়ে এই মেরুনটাতে ওকে বেশ মানাবে। কিন্তু তিতাস পরোটার শেষ অংশটুকু ঠোঁট দিয়ে চেপে ধরে এখনো বসে আছে। ওর দৃষ্টি ভোরের দিকেই, না খাচ্ছে আর না ফেলছে। ভোর তার দুষ্টু গতিমতি বুঝে কিঞ্চিত ঝুঁকে পরোটাটুকু মুখে নিল। তখন তিতাসের ঠোঁটে ফুটে উঠল তৃপ্তির হাসি। ওকে হাসতে দেখে ভোরও হাসলো। তিতাস পানি খেয়ে এটো পানি ভোরের দিকে এগিয়ে দিয়ে বলল, পরীক্ষা শেষ করে প্রস্তুতি নিব। কিসের? রাজ্যকে পৃথিবীতে আনার। আসার সময় আমার জন্য রজনীগন্ধা ফুল আনবি? আর কিছু না, পরীক্ষা যেন ভালো হয়, নয়তো কি আমানকে বিয়ে করে নেব। হা হা হা। তাহলে পরীক্ষা টরীক্ষা সব বাদ। আজকে সারাদিন আমি বাসর দিন পালন করব। আগে বড় হন হবু ডাক্তার। বড় হয়েছি কিনা এখনই প্রমাণ দিচ্ছি, চলুন। থাক, লাগবে না। ভোর ঘড়িতে একবার চোখ বুলিয়ে পার্স থেকে কিছু টাকা নিয়ে তিতাসকে দিল। তিতাস মুখ বাজার করে বলল, মাত্র 1000 টাকা? বেশি হয়ে গেল? তাহলে 500 ফেরত দে। না থাক, সাবধানে যাবি। আচ্ছা। না থাক, ধন্যবাদ, সাবধানে যাবি। আচ্ছা। এই কথা বলে পা বাড়াতেই হঠাৎ শার্টে টান খেল। ভোর তার কাঁধের শার্ট আঁকড়ে ধরেছে। তিতাস থেমে গিয়ে পিছু ফিরে কিছু জিজ্ঞাসা করার আগেই কপালে পেল ভোরের উষ্ণ ঠোঁটের ছোঁয়া। ভোর তিতাসের কাঁধের শার্ট আঁকড়ে ধরেছে। তিতাসও থেমে গিয়ে পিছু ফিরে কিছু জিজ্ঞাসা করার আগেই ওর কপালে পেল ভোরের উষ্ণ ছোঁয়া। সঙ্গে সঙ্গে সর্বাঙ্গে খেয়ে গেল এক অদ্ভুত শিহরণ। বাকশূন্য তিতাস অপ্রত্যাশিত এ কাণ্ডে বিস্মিত চাহনিতে অনড় হয়ে তাকিয়ে আছে। যেন ওর মস্তিষ্ক এখনও ধরতে পারেনি কি ঘটে গেল। এটা তার ভ্রম নাকি প্রাপ্তি? আর এত সহজে প্রাপ্তি মিলল?
যে প্রাপ্তির পূর্ণ হওয়ার প্রতীক্ষায় সে শক্তপোক্ত আবরণে আবৃত মেয়েটা অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে। পরিশেষে ওকে মেনে নিয়েছে স্বামীরূপে। যদিও মনে মনে তার যে পণ ছিল সেটা আজ সার্থক হলো। যে মেয়েটা ওদের বিয়েতে সর্বদা নাকচ করেছিল, বয়সে ছোট ভেবে বারবার আঙ্গুল তুলেছিল, কত কথা বলে ফিরিয়ে দিয়েছিল, আজ যে সেই মেয়েটাই সম্পর্কটা স্বাভাবিক করতে স্বেচ্ছায় প্রথম ধাপ এগিয়েছে। যদিও তার পণ ছিল, ভোরই তাদের সম্পর্কের বাঁধনটা মজবুত করতে থাকা হবেই। ততক্ষণে সে চেষ্টা চালিয়ে যাবে নিজের নাম ভোরের হৃদয়ে খোদাই করার, তার প্রেম সৌহার্দ্যে উন্মাদ করার, তার নিগাঢ় প্রণয়ে পিপাসিত করার। তা হোক কল্পিত লোক দেখানো ভালোবাসা অথবা মিথ্যে খুনসুটির মাধ্যমে। তাছাড়া মেয়েরা হয় প্রচণ্ড আবেগী, তারা কখনো ছেলেদের মন পড়ে না, খতিয়ে পরখ করে না ভালোবাসার গভীরতা, ভুলেও বাজিয়ে দেখে না মোহ নাকি মুগ্ধতা, নাকি আকস্মিক মন থেকে গড়া এক প্রেমের কাব্যকথা। এর আগেই যে তারা মজে ছেলেদের দুষ্টু মিষ্টি কথার জালে সামান্য একটু যত্নকে রূপ দেয় ভালোবাসার, মরিয়া হয়ে ওঠে প্রেমিক পুরুষটাকে হৃদয় নিংড়ে সমস্ত প্রেমটুকু ঢেলে দেওয়ার। বিশেষ করে ওর দেখা সব কয়টা মেয়েই এমন আবেগী। ভোরও এর ব্যতিক্রম নয়, আজ তা প্রমাণও পেল। বেলা শেষে প্রাপ্তি তার হাতের মুঠোয়। ধীরে ধীরে ভোরও মেনে নিয়েছে তাকে বিশ্বাসী এক চিরসখা হিসেবে, ঠাঁই দিচ্ছে তার হৃদ কুঠোরে, আঁকড়ে ধরতে চাচ্ছে শক্ত বাঁধনে, স্বপ্ন সাজাতে চাচ্ছে নব্যরূপে, যেখানে তার স্থান সবার শীর্ষে। আর ভোরের মনের নাগাল পেয়ে সে সযত্নে সাজিয়ে ফেলেছে এর পরের পদক্ষেপ। তবে আজ সকালে ভোরের এত পরিবর্তন দেখে হতবাক সে। এত কিছু একসঙ্গে আশা করেনি। এসব ভেবে এখনও তিতাসের দৃষ্টি নিবদ্ধ ভোরের স্নিগ্ধ মুখশ্রীতে, আর তার মুখ পানে সেই সে ভেবে যাচ্ছে নানা ভাবনা। ভোর আর চোখে তা দেখে মুচকি হেসে নিজের কাজে মগ্ন হয়েছে। তিতাসের মুখ দেখে ভীষণ হাসিও পাচ্ছে তার। ছেলেটাকে এভাবে ভোরকে দিয়ে মজাও পেয়েছে। তারপর রুম গুছিয়ে চুল আশ্রাতে বসেছে, যদিও এটা তিতাসের বেহায়া দৃষ্টি থেকে বাঁচার বাহানা মাত্র। তখনও তিতাস নিজের ভাবনায় বিভোর। সামনে বসে থাকা মেয়েটা যে তার ভালোবাসা নয়, এ কথা সে এখনও জোর দিয়ে উঁচু গলায় বলতে পারবে। ভোরকে ভালোবাসার মতো পদক্ষেপ এখনও সে নেয়নি। তবে হ্যাঁ, ভোর বর্তমানে তার মায়া এক গভীর আসক্তি, এক বদ অভ্যাসের নাম, যাকে না জ্বালাতে শান্তি মেলে না, ভালো লাগে না। একরাশ অস্বস্তি এসে হানা দেয় তার বক্ষ তীরে, খুঁচিয়ে খুঁচিয়ে ভার করে তোলে মনের অন্দরমহল। তাই সে চায় ভোর তার ভালোবাসা নয়, আসক্তি হয়ে থাকুক, বদ অভ্যাস হয়ে সঙ্গে থাকুক চিরকাল, অদৃশ্য মায়াতে বেঁধে রাখুক ইহকাল। এসব ভেবে নিজেকে সামলে বেশ বিরক্ত নিয়ে তিতাস বলল, শেষে কিনা আমার নিষ্পাপ গালের উপর হামলা, ফিরে এসে আপনার হচ্ছে ফাজিল সিনিয়র বউ কোথাকার। এই কথা বলে সে ঘড়িতে চোখ বুলিয়ে দ্রুত প্রস্থান করলো। ইস, হাতে একদমই সময় নেই, নয়তো এখনই সব শোধবোধ করে নিত। ওকে যেতে দেখে ভোরে বা শব্দ করে হেসে উঠল। সকালবেলা তিতাসকে নাস্তানাবুদ করতে পেরে তার অধরে ফুটে উঠল মিষ্টি হাসি, মুখপদ্মে ছড়িয়ে গেল লাজুক আভা। এবার জুনিয়র বরকে বোঝাতে হবে সিনিয়র বউয়ের দগ্ধীভূত ভালোবাসার সমঝোতা। সে বোঝাবে ওর মনেও প্রণয় পুষ্প পরিস্ফুটভাবে ফুটে ওঠার উপকথা, রচিত করবে তিতাস ও তার প্রেম কাব্যের সূচনা। এসব ভেবে হেসে পাগল একটা বলে ঘুরতেই সজোরে টান খেলো বাম হাতে। তৎক্ষণিক সে অনুভব করলো কেউ একজন কামড়ে ধরেছে ওর ওষ্ঠজোড়া। এর পরপরই ওর ওষ্ঠ ছেড়ে কেউ ছুঁয়ে দিচ্ছে ওর কপাল, গাল, থুতনি সহ গ্রীবাদেশের কিছু অংশ। সে ছটফটিয়ে ধাক্কা দিয়ে সরাতে গেলে তিতাসি তাকে ছেড়ে নিজের ঠোঁটজোড়া মুছতে মুছতে বলল, তিতাস কখনো কারো ধার রাখে না, বরং পাওনা থাকলে দ্বিগুণ হারে দিয়ে ফিরিয়ে দেয়। যেমন এখন দিলাম, কামড় দিয়েছি আমি না আসা অবধি লোভনীয় এই ঠোঁটের ব্যথাটা বহাল রাখার জন্য, যেন বারবার আমার কথা স্মরণ করিয়ে দেয়। ব্যথা যখন দিয়েছি ফিরে এসে ব্যথাটা বাড়িয়ে আমি ব্যথার উপশম করব, এখন বাই। এই কথা বলে সে শেষ বাজাতে বাজাতে চলে গেল। ভোর ঠোঁট চেপে ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তিতাসের কামড়ে তার ঠোঁট কিঞ্চিত কেটেছে, লবণাক্ত স্বাদ পাচ্ছে জিহ্বার ডগায়। তবুও সে হাসছে, কারণ এখন থেকে তার জুনিয়র বরের সব অত্যাচার সহ্য করতে প্রস্তুত সে। বিনিময়ে বুঝে নেবে
এক বুক নিঃস্বার্থ ভালোবাসা। আয়মান তিতাসের বাসার মোড়ে গাড়িতে বসে আছে। প্রায় সপ্তাহখানিক হচ্ছে সে তীক্ষ্ণভাবে তিতাসের গতিবিধি লক্ষ্য করছে। গোপনীয়তা বজায় রেখে দারোয়ানের মাধ্যমে খোঁজ খবরও চালিয়ে যাচ্ছে। তিতাসের বাসার ঝুটা কাজের বুয়াও এতক্ষণে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ফেলেছে। এর বিনিময়ে তাকে কিছু ক্যাশ টাকা দিতে হয়েছে। গরিব বা ধনী টাকার কাছে সবাই পরাজিত। বুয়াও প্রথমে নীতিবাক্য পাঠ করেছিল, তারপর টাকা দেখে নিশ্চুপ। তিতাসের বাবা ভোরে বাসা থেকে বেরিয়ে গেছেন। উনি বিজনেসের কাজে বাইরের দেশে যাচ্ছেন, ফিরবেন দিন চারেক পরে। শাহিনা রোজাকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। রোজার গত রাত থেকে প্রচণ্ড জ্বর। রাগ করেই তিনি ভোর বা তিতাস কাউকেই জানাননি। টাকা ছিটালে ডাক্তারের অভাব নেই, অযথা তাদের পা কেন ধরতে যাবেন ভেবে। আর এখন তিতাসও বেরিয়ে গেছে তার পরীক্ষা দিতে। এখন বাসায় তিতাসের মা এবং ভোর। ওরাও এতক্ষণে ঔষধ মেশানো খাবার খেয়ে ঘুমিয়ে গেছে হয়তো। এসব ভেবে আয়মান বসে কুটিল হাসল। বাসা এখন ফাঁকা, এবার সে ধীরে সুস্থে তার ফায়দা উঠিয়ে আসবে। আয়মান এসব ভেবে তিতাসের বাসায় প্রবেশ করলো। আশেপাশে না তাকিয়ে সোজা হাঁটা ধরলো ভোরের রুমে। ভোর তখন ঘুমে ঢুলঢুল হয়ে বই পড়ছিল। নাস্তা করার পরেই ঘুমের কারণে সে চোখ খুলে তাকাতে পারছে না। পরিশেষে আর না পেরে ঘুমিয়ে গেল। তখনই আয়মান পর্দার আড়াল থেকে বেরিয়ে ভোরের দিকে এগিয়ে গেল। তখনই বিকট শব্দে রুমের মধ্যে সাইরেন বেজে উঠল। অচেনা পুরুষ রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সাইরেন বেজে উঠবে এবং তিতাসের কাছে পরক্ষণে মেসেজ চলে যাবে। হঠাৎ এমন শব্দে আয়মান হতবাক হয়ে দিক বেদিক না তাকে দ্রুত স্থান ত্যাগ করলো, নয়তো তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। ভোর আর তিতাসের মা তখন ঘুমে বিভোর। তাদের কারোর কানেই পৌঁছালো না সাইরেনের শব্দ। তিতাস ততক্ষণে পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়ে লিখতে শুরু করে দিয়েছে। সে বুদ্ধি করে তার ফোন জমা রেখেছে রবিনের কাছে। কেন জানি কয়েকদিন ধরেই তার মনটা কুডাকছে। বারবার মনে হচ্ছে খারাপ কিছু ঘটবে। এই জন্য সে রবিনকে দায়িত্ব দিয়েছে সর্বক্ষণ ওর বাসার আশেপাশেই থাকার। যদিও রবিন তাকে জানিয়েছিল আয়মানের গাড়ি ঘুরঘুর করছে মোড়ের দিকে। তিতাস নিজেও দেখেছে এবং ব্যবস্থা নিয়েও রেখেছে। রবিন তখন তিতাসের বাসার দিকে চার দোকানে ছিল। হঠাৎ একের পর এক মেসেজ দেখে তৎক্ষণাৎ সে তিতাসের বাসা যায়, কিন্তু ভোর তিতাসের মা ছাড়া কাউকে দেখতে পায় না। গেটের দারোয়ান এমনকি বুয়াও লাপাত। তাই সে নিজেই গেটের কাছে বসে রইল। এখন শুধু তিতাসের ফেরার অপেক্ষা। কিছুদিন আগে তিতাসের সঙ্গে রবিন গিয়েছিল আয়মানের সঙ্গে শেষবার কথা বলতে। তিতাস তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছে ভোরের পিছু ছাড়তে। ভোর বর্তমানে বিবাহিত নারী। আয়মান জবাবে হেসে বলেছিল, ভোরকে এক রাতের জন্য দে, লাগাম টেনে কথা বল। সে কিন্তু তোর বোনও হয়। বোন ভাবলে তার শরীরে লোভে পড়তাম না। তাছাড়া ওকে আমি কখনো বোন টোন মানি না, আর মানব না। আমার হাত নিষ্পিস করছে। এখনো বলছি, লাগাম টেনে কথা বল, নয়তো গ্লাস দিয়ে তোর থোবরা ঢিলে করে দেব। তখন আবার বলিস না শ্বশুরবাড়ির লোকেদের আপ্যায়ন করতে জানি না। তুই এত সাধু সাজিস না তিতাস। তোর বড় ভাই ভোরকে ছুতে পারিনি বলেই তুই জেসেই ভোরকে বিয়ে করেছিস। তা নয়তো তুইও শালার লেজ গুটিয়ে পালাতি। যখনই দেখলে সে এখনো ভার্জিন, তখনই দরদ উতলে উঠল তোমার। মরিয়া হয়ে উঠলে ভোরকে বিয়ে করার কি ভেবেছিস? আমি কিছু বুঝি না, এসব তোমার চাল। আয়মান কথা শেষ করতেই তিতাস কাঁটা চামচ গেঁথে দিল আয়মানের হাতে। তারপরই বিনা বাক্যে সে উঠে এসে রবিন বলল, পরীক্ষা শেষ করে ব্যবস্থা নেব, ততক্ষণে খেয়াল রেখো। এসব ভেবে সেখানে বসে রবিনের অনেক সময় কেটে গেল। তবুও ভোর অথবা তিতাসের মাকে না দেখে তার সন্দেহ গাঢ় হলো। সেবার উঠে বেশ শব্দ করে ভোরকে ডাকলো, কিন্তু সারা শব্দ না পেয়ে বাধ্য হয়ে রুমে উকি দিল। এরপর যা দেখলো তাতেই তার শরীরের পশম দাঁড়িয়ে গেল। ভোরের নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। পুরো বিছানা রক্তে ভিজে লালবর্ণ হয়ে গেছে। অবচেতন ভোর অনড় হয়ে পড়ে আছে বিছানার মাঝখানে। পাশের রাখা বই লাল রূপ ধারণ করেছে। রবিন এবার দৌড়ে গেল তিতাসের মায়ের রুমে। সে গিয়ে দেখে ওনারও একই অবস্থা। উনিও পড়ে আছেন সাদা টাইলস করা মেঝেতে। পরনের শাড়িটা রক্তে ভিজে বেহাল দশা। রবিন আর না দাঁড়িয়ে দ্রুত হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স আনতে বলল। 5 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো তিতাসের বাসার গেটে।